Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Bayojon. Today in this video I will discuss about asexual reproduction in organism from the chapter 1 Reproduction in Organism from NCERT Biology, especially for NEET aspirant. So don't be late, let's go. তাহলে আমরা এখানে অযৌন জনন সম্পর্কে আজকে আলোচনা করব, যেটা ক্লাস 12 এর চ্যাপ্টার 1 এর ফার্স্ট পার্ট। তার প্রথমে দেখা বলে অযৌন জনন মানে কি? যেখানে গ্যামেট থাকবে না, যেখানে গ্যামেট প্রোডাকশন হবে না, সেটাই হচ্ছে অযৌন জনন। যেখানে মিওসিস হবে না, ক্রসিং ওভার হবে না, যেখানে ভ্যারিয়েশন আসবে না, সেগুলো হচ্ছে অযৌন জনন। তো প্রথমে আমরা জীবের জন্ম ব্যাপারটা আলোচনা করে নিই, তারপরে ওর টাইপ আসেক্সুয়াল এবং সেক্সুয়াল আলোচনা করব। তো প্রথম হচ্ছে দেখো, বলছে ইচ অ্যান্ড এভরি অর্গানিজম, প্রত্যেকটা অর্গানিজম জীব ক্যান লিভ অনলি ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। তার পৃথিবীতে যে সমস্ত জীব রয়েছে, যাদের জীবন রয়েছে, তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে বাস করে, অর্থাৎ বেঁচে থাকে। দ্য পিরিয়ড ফ্রম বার্থ to the natural death of an organism represent its lifespan. তো লাইফস্প্যান কাকে বলা হচ্ছে? যখন জন্মাচ্ছে এবং নর্মালি যখন মারা যাচ্ছে, কোনো অসুখের জন্য না বা অন্য কিছু না, ন্যাচারালি যখন সে মারা যাচ্ছে তখন সেটা হচ্ছে তার ডেথ টাইম, অর্থাৎ বার্থ টু ডেথ এর যে মধ্যকার সময়, সেটা তাদের লাইফস্প্যান। লাইফস্প্যানস অফ এ ফিউ অর্গানিজমস আর গিভেন ইন ফিগার অন বডি। তাহলে এখানে আমাদের কিছু জীবের লাইফস্প্যান দেওয়া হয়েছে। সেভারাল আদার অর্গানিজমস, তাহলে কি কি দেখো, এলিফ্যান্ট যেমন আমাদের কত বছর বাঁচছে? 60 to 70 ইয়ার্স একটা হাতির বয়স। একটা গোলাপ ফুল মোটামুটি 5 to 7 ইয়ার্স পর্যন্ত বাঁচে। একটা কুকুর ডগ মোটামুটি 10 থেকে 13 বছর, 10 to 13 ইয়ার্স। বাটারফ্লাই এখানে মাত্র 1 থেকে 2 সপ্তাহ বাঁচে। ক্রো 15 ইয়ার্স পর্যন্ত বাঁচে। ব্যানানা ট্রি মানে 20 to 30 ইয়ার্স, 20 to 30 ইয়ার্স পর্যন্ত বাঁচে। একটা গরু কাউ 15 থেকে 20 বছর, কাউটা আছে 15 থেকে 20 বছর পর্যন্ত কাউ বাঁচে। একটা প্যারট যেখানে দেখো 140 বছর পর্যন্ত বাঁচে। আবার বলছে দেখো এখানে ক্রোকোডাইল কত বছর? ক্রোকোডাইল হচ্ছে 60 ইয়ার্স পর্যন্ত বাঁচে, যেখানে হর্স 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে, 25 থেকে 30 ইয়ার্স। যেখানে ফ্রুট ফ্লাই মাত্র কত? ফ্রুট ফ্লাই গুলো 40 থেকে 50 দিন, 40 to 50 ডেজ। যেখানে রাইস প্ল্যান্ট মাত্র এখানে 3 থেকে 7 মাস, মানে একটা সেশন, 3 to 7 মান্থ। টর্টয়েস জায়গায় 100 থেকে 150 বছর বাঁচে, যেখানে ব্যানিয়ান ট্রি মনে 200 থেকে 500 বছর, 200 থেকে 500 বছর বাঁচে। এখানে আমরা দেখতে পেলাম যে কোন অর্গানিজম মোটামুটি কেমন বাঁচে, এবং প্রত্যেকটা অর্গানিজমের লাইফ স্প্যান কিন্তু আলাদা। লাইফ স্প্যান আবার সাইজের সঙ্গে ডিপেন্ড করছে না। দেখো হাতি কত বড়, তো 60-70 বছর বাঁচছে, কিন্তু একটা প্যারট সে ছোট হলে 140 বছর পর্যন্ত বাঁচছে। Several other organisms are drawn for which you should find out their lifespan and write in the space provided. Examining the lifespans of organisms represented in the figure 1.1 is not it both interesting and intriguing to note that it may be as short as a few days or as long as a few thousand years. Is not it both interesting and intriguing? মানে হচ্ছে কি ইন্টারেস্টিং, মানে হচ্ছে কি আকর্ষণীয়, এবং ইন্ট্রিগুইং মানে হচ্ছে কৌতূহলী। এটা আকর্ষণীয় এবং কৌতূহল দুটোই। কিসের দিক দিয়ে? যে এদের লাইফ স্প্যানগুলো কি হচ্ছে, সে মাত্র 1 to 2 উইকস থেকে শুরু করে 200 থেকে 500 বছর পর্যন্ত হতে পারে। বিটুইন দিজ টু এক্সট্রিমস আর দ্য লাইফ স্প্যান অফ মোস্ট আদার লিভিং অর্গানিজম। এবং এই যে লিস্ট 1.2 উইকস থেকে 200 to 500 ইয়ার্স পর্যন্ত, এর মধ্যে কি হচ্ছে বিভিন্ন জীবের লাইফ স্প্যান রয়েছে। ইউ মে নোট দ্যাট লাইফ স্প্যান অফ অর্গানিজমস আর নট নেসেসারিলি কোরিলেট উইথ দেয়ার সাইজ। আর এটা লক্ষ্য করো
যে একটা জীবের যে আকার, সেই আকারের উপর কিন্তু ওর জীবদ্দশা বা লাইফ স্প্যানটা নির্ভর করছে না। দ্য সাইজেস অফ crows and parrots are not very different, yet their lifespan show a wide difference. যেমন দেখো কাক এবং তোতা পাখি, এদের মধ্যে কিন্তু সাইজের কোনো পার্থক্য নেই, মোটামুটি একই রকম, কিন্তু এদের ইয়ার্স দেখো, ক্রো হচ্ছে মাত্র 15 বছর বাঁচে, যেখানে একটা প্যারট 140 ইয়ার্স পর্যন্ত বাঁচে। Similarly, a mango tree has a much shorter lifespan as compared to a পিপল ট্রি। তাহলে ম্যাঙ্গো ট্রির ক্ষেত্রে আমরা দেখি ম্যাঙ্গো ট্রি মোটামুটি 100 ইয়ার্স পর্যন্ত বাঁচে, যেখানে একটা পিপল ট্রি মোটামুটি তোমার 1500 বছর পর্যন্ত বাঁচে। একটা পিপল ট্রি কত? 1500 বছর। জাস্ট ইমাজিন। একটা সিমিলারলি ম্যাঙ্গো ট্রি হ্যাজ এ মাচ বি শর্টার লাইফ স্প্যান অ্যাজ কম্পেয়ার পিপল ট্রি। একটা পিপল গাছ মোটামুটি 1500 বছর পর্যন্ত বাঁচে, যেখানে একটা আম গাছ মাত্র 100 বছর পর্যন্ত বাঁচে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কতটা? হোয়াট এভার, যাই হোক, বি দ্য লাইফ স্প্যান, ডেথ অফ এভরি ইন্ডিভিজুয়াল অর্গানিজম ইজ এ সার্টেনিটি। মানে বলছে জীবদ্দশা যাই হোক না কেন, প্রত্যেক জীবের কিন্তু মৃত্যু সুনিশ্চিত। নো ইন্ডিভিজুয়ালস ইজ ইমমর্টাল, কেউ কিন্তু কি না, ইমমর্টাল না, মানে অমর না। এক্সেপ্ট সিঙ্গেল সেল অর্গানিজম, বলছে লাইফ স্প্যান যাই হোক না কেন প্রত্যেকটা জীব কিন্তু মৃত্যুবরণ করবে, মৃত্যুটা সার্টেন, নিশ্চিত। কিন্তু এক্সেপ্ট কারা? সিঙ্গেল সেল অর্গানিজম। কেন সিঙ্গেল সেল অর্গানিজম? ধরুন এটা একটা ব্যাকটেরিয়া, তো এই ব্যাকটেরিয়াটা কি হচ্ছে, যখন এর তোমার বাইনারি ফিশন ঘটছে তখন কি হচ্ছে, এই ব্যাকটেরিয়া ভেঙে যাচ্ছে দুটো ব্যাকটেরিয়া এভাবে হয়ে যাচ্ছে, এবং এটা রেপ্লিকেশন করছে ওর ডিএনএটা, যার ফলে তোমার দুটো জীব তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ যে বডিটা ব্যাকটেরিয়া ছিল, সেই বডিটা কিন্তু ভেঙে গিয়ে তোমার দুটো বডি তৈরি করছে, ওই বডিটা নিঃস্ব হয়ে যাচ্ছে না, বলে এই বডিটার মধ্যে, এই দুটো বডির মধ্যে কিন্তু এই বডিটা থাকছে, এর জন্য বলা হচ্ছে কি ইমমর্টাল। হোয়াই ডু উই সে দেয়ার ইজ নো ন্যাচারাল ডেথ ইন সিঙ্গেল সেল অর্গানিজম? কেন আমরা এরকম বলছি যে প্রত্যেকটা এককোষী জীবের কি হচ্ছে, কোন মৃত্যু নেই? গিভেন দ্য রিয়ালিটি, বাস্তবতায় দেখো হচ্ছে এটা, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ ভাস্ট নাম্বার অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস হ্যাভ এক্সিস্টেড অন আর্থ ফর সেভারাল থাউজেন্ড অফ ইয়ার্স? তুমি কি আশ্চর্য হচ্ছ না যে কিভাবে তোমার হাজার হাজার বছর ধরে কি বিভিন্ন পৃথিবীতে এত বিপুল পরিমাণে মানে উদ্ভিদ এবং প্রাণীরা এই পৃথিবীতে রয়েছে? দেয়ার মাস্ট বি সাম প্রসেসেস ইন লিভিং অর্গানিজম দ্যাট এনশিওর দ্য কন্টিনিউটি। এই যে পৃথিবীর সৃষ্টির পর থেকে 3.5 বিলিয়ন ইয়ার্স থেকে আজ পর্যন্ত যে প্ল্যান্ট এবং অ্যানিমালরা পৃথিবীতে সার্ভাইভ করছে, সেটা বিস্ময়কর জিনিস। তাহলে কোন একটা প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে তারা তাদের জেনারেশনকে টিকিয়ে রাখছে, তারা আবার নতুন জেনারেশন। কারণ দেখো একটা প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করছে, তাহলে মরে গেলে তো জীবটা পৃথিবীতে নিশ্চিন্ন হয়ে যেত, নিশ্চিন্ন হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে তোমার ওই জীবটা কোন একটা প্রসেসের মাধ্যমে নতুন একটা জীব তৈরি করছে, এবং সেই জীবটা তার পরবর্তীতে আবার জেনারেশন তৈরি করছে, যার ফলে কি তাদের অস্তিত্ব টিকে রয়েছে, নাহলে পৃথিবী থেকে সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে যেত। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট রিপ্রোডাকশন। তাহলে সেই প্রসেসটার নাম হচ্ছে আমাদের জনন, নতুনভাবে আবার তৈরি করা, অ্যাগেইন প্রোডাকশন, উৎপন্ন করা। সামটাইমস সাম থিংস দ্যাট উই টেক ফর গ্র্যান্টেড, কিছু কিছু জিনিস যেটা আমরা গ্র্যান্টেড করছি, মানে গ্রহণ করছি। তাহলে পৃথিবীতে যে হাজার হাজার বছর ধরে জীবটা টিকে রয়েছে, যদিও তাদের লাইফ স্প্যান কিন্তু এক নির্দিষ্ট, মৃত্যুবরণ করছে কিন্তু তারা টিকে থাকছে, তাহলে পিছনে একটা কারণ কি? পিছনের কারণটা হচ্ছে তোমার রিপ্রোডাকশন। চলো সব রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ অ্যান অর্গানিজম গিভস রাইজ টু ইয়াং ওয়ান্স সিমিলার টু ইটসেলফ। তাহলে রিপ্রোডাকশন বা জনন হচ্ছে এমন একটা বায়োলজিক্যাল পদ্ধতি বা জৈবিক পদ্ধতি, যার মাধ্যমে জীব তার একই রকম বা হুবহু কি তৈরি করছে? অফস্প্রিং তৈরি করছে, সন্তানটি তৈরি করছে। দ্য অফস্প্রিং গ্রো বা সন্তানগুলো বড় হচ্ছে
ম্যাচিওর পরিপক্ক হচ্ছে, ইন টার্নস প্রডিউস নিউ অফস্প্রিং, এবং তারা আবার নতুনভাবে তারা নতুন জীব তৈরি করছে। দাস দেয়ার ইজ এ সাইকেল অফ বার্থ, গ্রোথ অ্যান্ড ডেথ। তাহলে আমরা তিনটে সাইকেল পাচ্ছি। একটা জীব জন্মগ্রহণ করলো, সে কি করলো, গ্রোথ হলো, তারপর কি আলটিমেট ডেথ হলো। রিপ্রোডাকশন এনেবলস দ্য কন্টিনিউটি অফ স্পিসিস জেনারেশন আফটার জেনারেশন। তাহলে রিপ্রোডাকশন কি করছে, মানে রিপ্রোডাকশন মানে কি, পুনঃউৎপাদন। ওকে, তো পুনঃউৎপাদন পদ্ধতিটা কি করছে তোমার, বা জনন পদ্ধতিটা কি করছে, নতুন প্রজাতি তৈরি করছে জেনারেশন আফটার জেনারেশন, জেনারেশনের পর জেনারেশন ধরে। ইউ উইল স্টাডি লেটার ইন চ্যাপ্টার 5, এবং কিভাবে তোমার একজন থেকে পরবর্তী জনতে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে এবং সেটা সিমিলার হচ্ছে, সেটা আমরা চ্যাপ্টার 5 প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভ্যারিয়েশনে আলোচনা করেছি। সেই চ্যাপ্টারটা তোমরা দেখে নিতে পারো, আমার প্লেলিস্টে দেওয়া আছে। দেয়ার ইজ এ লার্জ ডাইভার্সিটি ইন দ্য বায়োলজিক্যাল ওয়ার্ল্ড। এবার প্রশ্ন চলে আসছে যে রিপ্রোডাকশনের মাধ্যমে সমস্ত জীব তৈরি হলো বা জীবের অস্তিত্ব বজায় রাখলো। এবার বলছে যে লার্জ ডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, প্রকৃতির মধ্যে। অ্যান্ড ইচ অর্গানিজম হ্যাজ ইভলভ, অ্যান্ড প্রত্যেকটা অর্গানিজম হ্যাজ ইভলভ ইটস ওন মেকানিজম টু মাল্টিপ্লাই অ্যান্ড প্রডিউস অফস্প্রিং। এবং প্রত্যেকটা অর্গানিজম আলাদা আলাদা পদ্ধতির মাধ্যমে কি করছে, তারা মাল্টিপ্লাই হচ্ছে, অর্থাৎ তারা সংখ্যায় বাড়ছে, অ্যান্ড প্রডিউস, এবং তারা তৈরি করছে অফস্প্রিং, সন্ততি। দ্য অর্গানিজমস হ্যাবিট্যাট, its internal physiology and several other factors are collectively responsible for how it will produce. The organism's habitat মানে জীবটা যেখানে বসবাস করছে, হ্যাবিটার বাসস্থান, ইটস ইন্টারনাল ফিজিওলজি তার ভিতরের যে সমস্ত, তার ইন্টারনাল ফিজিওলজি বলতে তার বডির যে জেনেটিক্যাল বায়োকেমিক্যাল প্রসেস রয়েছে সেটাকে বলা হচ্ছে সেভারাল আদার্স ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তারা কি করছে, রিপ্রোডিউস করছে। বেসড অন ওয়েদার দেয়ার ইজ এ পার্টিসিপেশন অফ ওয়ান অর্গানিজম অর টু ইন দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন। এবং আবার কি হচ্ছে, তারা জনন করার জন্য সিঙ্গেল অর্গানিজম জনন করতে পারে বা দুটো অর্গানিজম মিলে তারপর জনন সম্পন্ন করতে পারে। When offspring is produced by a single parent with or without the involvement of gamete formation, the reproduction is asexual. যখন একটা মাত্র জীব জননে অংশগ্রহণ করবে এবং সেখানে কোনো গ্যামেট তৈরি করবে না, তখন সেটাকে আমরা বলছি আসেক্সুয়াল। মনে রাখবে এটা, আসেক্সুয়াল মানে যেখানে একটা সিঙ্গেল অর্গানিজম জননে অংশগ্রহণ করবে এবং কোনো গ্যামেট তৈরি করবে না, তখন সেটাকে বলে আসেক্সুয়াল। অন দ্য আদার হ্যান্ড, যখন দুটো অর্গানিজম পরস্পর মিলে তোমার জননে অংশগ্রহণ করবে এবং গ্যামেট, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট তৈরি করবে, তখন সেটাকে বলা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এবার আমরা এখানে ভালো করে আরো কিছু ক্লিয়ার করে নিই, আসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পার্থক্য দেখে নিই। বলছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন কি ইনভলভস অনলি এ সিঙ্গেল প্যারেন্ট, অর্থাৎ একটা জীব থেকে দেখা গেল যে কোন রকম গ্যামেট, কোন রকম জনন নিষেক ছাড়াই কি হলো, বাচ্চা তৈরি হয়ে গেল। যেমন একটা গাছের ডালকে নিয়ে তুমি অন্য জায়গায় লাগিয়ে দিলে, সেই গাছের ডাল থেকে নতুন গাছ তৈরি হয়ে গেল। তাহলে কি হলো, ওখানে দুটো গ্যামেটের দরকার পড়লো না, অঙ্গ জনন হয়ে গেল। ইনভলভস টু প্যারেন্ট, এখানে দুজন, অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার, মেল অ্যান্ড ফিমেল লাগবে, মেল অ্যান্ড ফিমেল লাগবে। দুই নম্বরে ফাস্টার মোড অফ রিপ্রোডাকশন, আসেক্সুয়াল যেহেতু এখানে গ্যামেট ফর্মেশন ব্যাপার থাকছে না, তাই মিওসিস হওয়ার দরকার পড়ে না, তাই এটা খুব দ্রুত কথা বলতে হয়। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন একটা খুব স্লো প্রসেস। যেমন ধরুন একটা মানুষের ক্ষেত্রে একটা বাচ্চা তোমার জন্ম দিতে 10 মাস 10 দিন টাইম লেগে যায়, সে 10 মাসে হয়তো হাজার তোমার এমনি গাছ তৈরি হয়ে যাবে, বা যারা অজনন করে তাদের জীব তৈরি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে দেখো, নো ভ্যারিয়েশনস আর প্রডিউসড, নো ভ্যারিয়েশন, এখানে যেহেতু সিঙ্গেল প্যারেন্ট থেকে তৈরি হয় তাই এখানে মিওসিস ঘটে না, আর মিওসিস ঘটনা বলে এখানে ক্রসিং ওভার ঘটনা, আর ক্রসিং ঘটনা বলে এখানে কোনো রকম ভ্যারিয়েশন আসে না। কিন্তু এর ফলে কি হচ্ছে, ভ্যারিয়েশন প্রডিউস করছে, কারণ এখানে কি হচ্ছে, দুটো আলাদা গ্যামেটের মিলন হচ্ছে, মানে দুটো আলাদা জেনেটিক্সের মিলন করছে,
তারপর হচ্ছে কি এদের মধ্যে মিওসিস হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে, তাই তারা ভ্যারিয়েশন দেখাচ্ছে। অকার্স অনলি বাই মাইটোটিক ডিভিশন, এখানে মিওসিস হয় না, শুধুমাত্র মাইটোসিস হচ্ছে, আর মাইটোসিস প্রক্রিয়া কোনো ভ্যারিয়েশন আসে না। এবং 4 নম্বর এর কি ফার্স্ট গ্যামেট আর প্রডিউস বাই মিওটিক ডিভিশন, দেন জাইগোট মাল্টিপ্লাই করে। এখানে প্রথমে কি মিওটিক ডিভিশনের মাধ্যমে অর্থাৎ মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি করছে, হ্যাপ্লয়েড গ্যামেট। যেমন ধরে নাও এটা একটু আমার ধরো বাবা মেল, যে মেল আছে সেখানে 2n=46, যে ফিমেল রয়েছে তার ক্ষেত্রে কি হচ্ছে 2n=46। তাহলে এখানে গ্যামেট তৈরি করার সময় মিওসিস হবে, মিওসিস, যার ফলে n=23, n=23 তৈরি হলো। এটা একই জিনিস, n=23, n=23। এবার কি হলো, আবার তোমার এখানে পরস্পর যুক্ত হওয়ার পর 2n=46 তৈরি হলো, এবং এটা থেকে তখন তোমার মাইটোসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি করবে, মানে গ্যামেটের বিভিন্ন অর্গান ডেভেলপমেন্ট করবে। এখানে দেখো এর বৈশিষ্ট্য এবং দুজনের বৈশিষ্ট্য মিলে তৈরি হলো বলে এখানে ভ্যারিয়েশন আসবে, আর মিওসিসের ফলে ক্রসিং ওভার হবে, ভ্যারিয়েশন আসবে। 5 নম্বর হচ্ছে ইট প্রডিউস বাই ফিশন। ফিশন মানে হচ্ছে কি, ফিশন মানে ভেঙে যাওয়া, অর্থাৎ একটা জীব দুটো, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা বললাম যে একটা ব্যাকটেরিয়া থাকলো, ব্যাকটেরিয়াটা তোমার কি হলো ভেঙে গেল, অর্থাৎ এভাবে তোমার ফারো তৈরি হলো, ক্লিভেজ তৈরি হলো, তারপর এখানে তোমার কি হলো দুটো জীব তৈরি হলো, হয়ে গেল। তাহলে এখানে ফিশন, ফিশন মানে ভেঙে যাওয়া। বার্ডিং হলো, বার্ডিং মানে কি আমরা ইস্টের ক্ষেত্রে দেখেছি, এটা একটা ইস্ট ধরে নাও, এখানে ছোট্ট একটা বার্ড তৈরি হয়ে গেল ইস্টের ক্ষেত্রে, হাইড্রার ক্ষেত্রে। তারপর হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন, কোন একটা ধরে নাও স্পাইরোগারের ক্ষেত্রে, এটা একটা ও ধরে নাও ইয়েছে সূত্রাকৃত অংশ রয়েছে, এবং এটা কি হলো ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল, এবং প্রত্যেক টুকরো থেকে নতুন গাছ তৈরি হয়ে গেল। It occurs by the formation of haploid gamete, যেখানে দেখালাম গ্যামেট তৈরি হলো, which fuse to form diploid zygote, যেখানে এই জাইগোট তৈরি হলো। 6 নম্বর বলছে ইন্ডিভিজুয়ালস ফর্ম আর জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, যেহেতু এদের মধ্যে কোনো মিওসিস বা ক্রসিং ওভার ঘটে না, তারা জেনেটিক্যালি 100% কার মতো হয়, বাবা মার মতো হয়। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অ্যান্ড অনলি রেসপন্সিবল বোথ দ্য প্যারেন্ট, অনলি রিজেম্বল বোথ দ্য প্যারেন্টস। এটা কি হয়, উভয় প্যারেন্টের সঙ্গে রিজেম্বল হয়, কিন্তু তার মধ্যে জেনেটিক্যাল আইডেন্টিক্যাল হয়, অর্থাৎ কিছু না কিছু ডিফারেন্স থাকে। বাবা মা থেকে আসে, বাবা মার বৈশিষ্ট্য বহন করে, কিন্তু বাবা মা থেকেও তারা কি হয় সামান্য আলাদা হয়। এই হল আসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্স। এরপরে চলে আসছে আমাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল মানে কি, যেখানে নো গ্যামেট, মনে পয়েন্টগুলো মনে রাখবে, নো গ্যামেট, নো মিওসিস, নো ক্রসিং ওভার, no variation, that is clone, আর সিঙ্গেল প্যারেন্ট। এই কয়টা পয়েন্ট মনে রাখতে হবে তোমাকে, যে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের সঙ্গে এই পয়েন্টগুলো যোগ করতে হবে। In this method, a single individual parent is capable of producing offspring. তাহলে এখানে একটা মাত্র কি জীব লাগছে, অর্থাৎ আইদার মেল অর ফিমেল, এখানে কোনো ব্যাপার নেই যে মেল বা ফিমেল দুটোকে লাগবে। As a result, the offspring that are produced are not only identical to the one another but also exact copies of the parent. যদি দেখো এখানে কি হয়েছে, এখানে তোমার এখানে এই যে তোমার এখানে অ্যামিবার ক্ষেত্রে দেখো এটা অ্যামিবা, এবং এখানে কি হচ্ছে এর মানে বাইনারি ফিশনের মাধ্যমে তৈরি হচ্ছে, দুটো অ্যামিবা তৈরি হয়েছে। এবার এই অ্যামিবার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এখানে একটা জীব থেকে তৈরি হয়েছে, তাই এর মধ্যে যা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে একই বৈশিষ্ট্য রয়েছে। এটা হচ্ছে 100% আইডেন্টিক্যাল। ওকে, আর দিস অফস্প্রিং লাইকলি টু বি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অর ডিফারেন্ট, জেনেটিক্যালি তারা কি হচ্ছে আইডেন্টিক্যাল হবে, যেহেতু এর মধ্যে মিওসিস হচ্ছে না, কোনো ভ্যারিয়েশন আসবে না। The term clone is used to describe such morphologically and genetically similar individual. তাহলে ক্লোন কাকে বলা হচ্ছে, ক্লোন মানে হচ্ছে যখন 100% সেটা একই হুবহু তার
প্যারেন্টাল জেনারেশনের মতো হবে, তখন সেটাকে ক্লোন বলছি। অর্থাৎ এই জীবটা আর এখান থেকে এই জীব এর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ 100% আইডেন্টিক্যাল। Let us see how widespread asexual reproduction is. এবার আমরা দেখবো যে asexual প্রজননটা কতটা বেশি widespread ছড়ানো। Among different group of organisms, asexual reproduction is common among single-cell organisms and in plants and animals with relatively simple organism. তো প্রজননটা খুব সিম্পল, এখানে কিন্তু জটিলতার ব্যাপারটা খুব কম। তাই যে সমস্ত জীবগুলো খুব সিম্পল বা সিঙ্গেল সেলড অর্গানিজম, লোয়ার প্ল্যান্টস, লোয়ার অ্যানিমালস, তাদের ক্ষেত্রে কিন্তু কি পাওয়া যাচ্ছে, এই প্রজনন দেখতে পাওয়া যায়। In Protista and Monera, the organism or the parent cell divide into two, give rise to new individuals. তারা কি বলে, বিশেষ করে প্রোটিস্টা মানে এককোষী ইউক্যারিওটস, আর মনেরা বলতে ব্যাকটেরিয়াকে বোঝানো হয়। এই সমস্ত ক্ষেত্রে যেহেতু এরা খুব সিঙ্গেল সেল এবং সিম্পল অর্গানিজম, তাই এদের ক্ষেত্রে কি হয়, তাদের শরীরটা ভেঙে গিয়ে দুটো, যেমন এই যে অ্যামিবার ক্ষেত্রে দেখো, এর মধ্যে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হয়েছে। অভিভাজনের মাধ্যমে এর অ্যানিডায়াক্সিক বিভাজন হতে পারে। Thus, in this organism, cell division is itself mode of reproduction. তাহলে এখানে এদের যে সেলটা ডিভিশন, এই যে কোষ, একটাই কোষটা ডিভিশন হচ্ছে, তার হল কোষ তৈরি হচ্ছে, এটাই তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে জনন। Many single cell organisms reproduce by binary fission. এই যে বাইনারি ফিশন, বাইনারি কি দুটো ভাগে ফিশন মানে ভাগ হয়ে যাওয়া। When a cell divide into two halves and each rapidly grow into adult, তাহলে একটা সেল ডিভাইড দুটো ভাগে ভাগ গেল এবং যেখানে কি হলো, প্রত্যেকটা আবার র্যাপিডলি গ্রো করলো ম্যাচিওর মানুষের মতো হওয়ার জন্য। Then amoeba paramecium. In yeast, the division is unequal and small buds are produced that remain attached initially to the parent cells, which eventually get separated and mature into new yeast organization. লিস্টের ক্ষেত্রে দেখো, এটা একটা প্যারেন্ট সেল থেকে একটা স্মল বার্ড বেরিয়ে গেল, একটা এককোষী বার্ড বেরিয়ে গেল, ধীরে ধীরে বার্ডটা ম্যাচিওর হবে, বার্ডটা মেন প্যারেন্ট বডি থেকে ছুটে যাবে, ছুটে গিয়ে নতুন একটা জীব তৈরি করবে, নতুন ম্যাচিওর ইস্ট তৈরি করবে। মেম্বার অফ দ্য কিংডম অফ ফাঞ্জাই, ছত্রাকের ক্ষেত্রে সিম্পল প্ল্যান্টস আর অ্যালগি, শৈবালের ক্ষেত্রে রিপ্রোডিউস থ্রু স্পেশাল আসেক্সুয়াল রিপ্রোডাকশন স্ট্রাকচার। The most common of this structure are জুস্পোর। জুস্পোর হচ্ছে কি, যে স্পোরগুলোর নিজস্ব কি রয়েছে, ফ্লাজেল্লা রয়েছে। ফ্লাজেল্লার কারণে এরা কি মুভমেন্ট করতে পারে, অর্থাৎ জলে সাঁতার কেটে এগিয়ে যেতে পারে। এটা হচ্ছে তোমার জুস্পোরের মতো। জুস্পোরটা কি অযৌনজনু এবং অযৌনরেণু, এবং এটা অঙ্কুরোদ্গম হয়ে নতুন জীব তৈরি করে। দ্যাট ইউজুয়ালি মাইক্রোস্কোপিক মোটাইল স্ট্রাকচার, মাইক্রোস্কোপিক মানে ক্ষুদ্র হয় এবং মোটাইল মানে চলনক্ষম হয়। আদার কমন আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার কনিডিয়া, যেটা পেনিসিলিয়ামের ক্ষেত্রে তোমার এই ফিলামেন্টটা মানে ভেঙে ভেঙে তৈরি হয়, ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে তৈরি হয়। তারপর বার্ডস, হাইড্রার ক্ষেত্রে হলো, হাইড্রার ক্ষেত্রে বার্ড পেলাম আমরা, আর বার্ড পেলাম এটা বহুকোষী বার্ডের উদাহরণ বলবে, মাল্টি সেলুলার বার্ডস তখন হাইড্রা বলবে, তখন ইউনিসেলুলার বার্ডস তখন ইস্ট বলবে। গিমিউল, স্পঞ্জের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় গিমিউল আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গানস। এবার চলে এসো প্ল্যান্টসের ক্ষেত্রে কিছু। You have learned about vegetative reproduction in plant in class 11. The class 11 এর মরফোলজিতে আমরা কি করেছি, প্ল্যান্ট মরফোলজিতে এদের ব্যাপারে জানতে পেরেছি। What do you think, is vegetative reproduction also a type of asexual reproduction? Oh, definitely. Asexual reproduction means যখন তোমার একটা সিঙ্গেল প্যারেন্ট এখানে অংশগ্রহণ করবে, যেখানে গ্যামেট ধর্মসংস্থান করবে না। এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, কোনো একটা অঙ্গ থেকে আবার নতুন গাছ তৈরি হয়, এখানে কিন্তু গ্যামেট তৈরি হয় না। সুতরাং ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে এক ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশন। Is the term clone applicable to the offspring formed by vegetative reproduction? Definitely. একটা আলুকে যখন তুমি লাগাচ্ছ, আলু থেকে একই রকম আলু তৈরি হচ্ছে, অর্থাৎ 100% তারা জেনেটিক্যালি সিমিলার হচ্ছে। কেন? কারণ তার মধ্যে যেহেতু ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে।
While in animals and other simple organisms, the term asexual is based unambiguously. In plants, the vegetative reproduction is frequently used. যেখানে কি বলছে যে অ্যানিমালসের ক্ষেত্রে অযৌনজনন কথাটা ব্যবহার করা হচ্ছে দ্ব্যর্থহীন ভাবে, অর্থাৎ সবার ক্ষেত্রে, সব অ্যানিমালের ক্ষেত্রে অযৌনজনন কথাটা ব্যবহার করে, কিন্তু প্ল্যান্টদের ক্ষেত্রে সেই টার্মটাই আবার অঙ্গজনন হিসেবে ব্যবহৃত হয়। In plant, the units of vegetative reproduction such as runner. রানার কি? রানার হচ্ছে পাওয়া যাচ্ছে কোথায়? আমাদের ঘাস যেগুলো রয়েছে সেই ঘাসগুলো দেখতে পাবে যে ঘাসগুলো মাটির উপরে সমান্তরালভাবে ছড়ানো থাকে, হরাইজন্টালি, তো সেটাকে বলা হচ্ছে রানার। তারপর হচ্ছে রাইজোম। রাইজোম কোথায় দেখতে পাওয়া যাচ্ছে আমাদের? রাইজোম দেখতে পাওয়া যাচ্ছে তোমার আমাদের জিঞ্জার। রাইজোম দেখতে পাওয়া যায় কোথায়? জিঞ্জার, মডিফাইড স্টেমেটা, জিঞ্জার, টারমারিক। তারপর হচ্ছে কি সাকার। সাকারটা হচ্ছে তোমার পাওয়া যাচ্ছে মিন্ট, ক্রাইস্যান্থেমাম, সাকার। এটা মডিফাইড, এগুলো মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম। এটা হচ্ছে কি মিন্টে পাওয়া যাচ্ছে, ক্রাইস্যান্থেমাম পাওয়া যাচ্ছে, ক্রাইস্যান্থেমাম। তারপরে টিউবার। টিউবার তো বুঝতে পারছো, পটাটো টিউবার। অফসেট। অফসেট এই যে কচুরিপানা, অফসেট, আইকর্নিয়া, ক্রাসিবেস এন্ড পিস্টিয়া। আর বাল্ব। বাল্ব পাওয়া যাচ্ছে কিছু আমাদের গার্লিকে পাওয়া গেল, বাল্ব। বাল্ব পাওয়া যাচ্ছে গার্লিক, অনিয়নে পাওয়া গেল বাল্ব, গার্লিক, অনিয়ন, এগুলো পাওয়া যাচ্ছে। তো এরা কি করছে? এই অর্গানগুলো যদি আমরা লাগিয়ে দিই তাহলে এখান থেকে আবার নতুন জীব তৈরি হয়ে যাবে। ওই জন্য এদেরকে বলা হচ্ছে ভেজিটেটিভ প্রোডাকশন। and these structures are called vegetative propagules. ভেজিটেটিভ মানে অঙ্গ, প্রোপাগিউলস, প্রোপাগেট মানে যারা ছড়িয়ে পড়ে, প্রোপাগিউলস। Obviously, since the formation of this structure does not involve two parents, the process is asexual. তাহলে কি হচ্ছে? এখানে দুটো প্যারেন্ট থাকে না, এখানে একটা সিঙ্গেল প্যারেন্ট থাকে, এই জন্য এরা হচ্ছে asexual. You must have heard about the scourge of water bodies or about the terror of Bengal. তুমি you must have heard about scourge. তুমি অবশ্যই শুনেছো। স্কার্জ মানে নরমালি হচ্ছে আঘাত, বা বলতে পারো জলের সমস্যা। ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট স্কার্জ অফ দ্য ওয়াটার বডিজ, মানে যে কোনো জলের সারফেসের উপরে যে সমস্ত কি ক্ষতিকর জিনিস হয়। অ্যাবাউট দ্য টেরর অফ বেঙ্গল মানে বাংলার আতঙ্ক বলা হচ্ছে। দিস ইজ নাথিং বাট দ্য অ্যাকোয়াটিক প্ল্যান্ট ওয়াটার হাইসিন্থ, যেটা আমরা বলছি আইকর্নিয়া ক্রাসিবেস, বা যেটা আমরা কচুরিপানা বলছি, একে বলা হয় বেঙ্গল অফ টেরর, which is one of the most invasive weeds found growing wherever there is standing water. যে কোনো পুকুরে যেখানে জলটা স্থির থাকবে সেখানে কিন্তু এই কচুরিপানা জন্মে কি হবে? প্রচুর পরিমাণে জন্ম। ইনভ্যাসিভ কেন বলা হচ্ছে? কারণ ইনভ্যাসিভ মানে হচ্ছে আমাদের দেশে ছিল না, এরা হচ্ছে বাইরে থেকে এসে আমাদের দেশে মানে জন্মগ্রহণ, মানে এই ওয়েদারে ভালোভাবে তোমার স্প্রেড করেছে, অর্থাৎ জন্মগ্রহণ করেছে, রিপ্রোডাকশন করেছে। It drains oxygen from the water which leads to death of the fishes. এটা এত দ্রুত তোমার বৃদ্ধি পায় এই জলের মধ্যে যে জলের যে অক্সিজেন, সে অক্সিজেনটাকে ড্রেন আউট করে দেয়, অর্থাৎ অক্সিজেনটাকে তোমার বের করে দেয়, যার ফলে ফিশাররা মারা যায়। You will learn more about it. You may find it interesting to know that this plant was introduced in India because of its beautiful flower shapes of leaves. তাহলে এই প্ল্যান্টটাকে আমাদের ইন্ডিয়াতে আনা হয়েছিল কি জন্য? ভালো ফুল দেখতে সুন্দর ফুল হয়, নীলচে কালারের, তারপরে এদের পাতাগুলো দেখতে সুন্দর হয়, ওই সৌন্দর্যের জন্য আনা হয়েছিল। কিন্তু এটা এত বিপুল হারে গ্রো করলো যে আমাদের পুকুরের ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। Since it can propagate vegetatively at a phenomenal rate and is spread all over the water bodies in a short period of time, এটা এত তাড়াতাড়ি সাথে প্রোপাগেট হয় যে খুব তাড়াতাড়ি আর কি ওয়াটার বডির উপরে ছড়িয়ে পড়ে। ইট ইজ ডিফিকাল্ট টু গেট রিড অফ দেম, এটা খুব কঠিন যে এদেরকে নির্মূল করে দেওয়া, গেট রিড অফ, নির্মূল করে দেওয়া।
তারপর বলছে আর ইউ অ্যাওয়ার হাউ প্ল্যান্টস লাইক পোট্যাটো, সুগার কেন, বানানা, জিঞ্জার, ডালিয়া আর কাল্টিভেটেড? তুমি কি সচেতন আছো? তুমি কি জানো কিভাবে তোমার আলু, আখ, কলা, আদা এবং ডালিয়া কাল্টিভেট করা হয়? কারণ আমরা জানি এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে ভেজিটেটিভ গ্রোথ হয়, অর্থাৎ অঙ্গ, এদের প্রত্যেক একটা অঙ্গ কেটে যদি লাগিয়ে দেওয়া হয় সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। হ্যাভ ইউ সিন স্মল প্ল্যান্টস এমার্জিং ফ্রম দ্য বার্ডস কল আইস অফ দ্য পোট্যাটো টিউবার? এই যে পোট্যাটো টিউবারের মধ্যে এই যে আইগুলো রয়েছে, স্কারগুলো যেখানে আই বলা হচ্ছে, এখান থেকে তোমার কি হয়, নতুন অঙ্গ জনন হয়। ফ্রম দ্য রাইজোমস অফ বানানা, ব্যানানার যে রাইজোম, এটাকে বলা হবে রাইজোম, এই জায়গাটাকে বলা হচ্ছে রাইজোম, যেটাকে আমরা মাটির সংস্পর্শে যে অংশটা থাকে রাইজোম বলা হচ্ছে। অ্যান্ড জিঞ্জারের ক্ষেত্রে কি হচ্ছে, রাইজোমস, কাণ্ড, স্টেম, এখানে নোড আর ইন্টারনোড প্রেজেন্ট থাকছে বলে একে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড modified stem. তারপর হচ্ছে কি, when you carefully try to determine the site of origin of the new plantlet in the plants listed above, you will notice that they invariably arise from the nodes present in the modified stem of these plants. তাহলে পোটাটো বলো বা জিঞ্জার বলো বা তুমি এখানে রাইজোমসকে বলো, এরা সবাই কিন্তু কি আন্ডারগ্রাউন্ড সাব এরিয়াল বা আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম। প্রত্যেকটা কোথাতে গ্রহণ করছে, প্রত্যেকটার তোমার অঙ্কুরোদ্গম হচ্ছে বার্ড নোড রিজনে, পর্ব, এদিকে এটা এটা ইন্টারনোড রিজন, আর এই দাগ আর এই দাগটা হচ্ছে নোড রিজন, এবং এদের কি হয়, অঙ্গচরণ হয় নোড রিজন। তাহলে আইটা হচ্ছে এখানে নোড রিজন, এখানে নোড রিজন, এটা আবার অংশটা নোড, অর্থাৎ পর্ব থেকে তোমার নতুন কিছু বেরোচ্ছে। When the nodes come in contact with damp soil or water, they produce roots and new plant. তখন এই পর্বটা, এই পর্ব যে রয়েছে উদ্ভিদ ক্ষেত্রে তুমি দেখতে পাবে, যখন একটা প্ল্যান্টের শাখা প্রশাখা তৈরি হয় তখন কি হয়, এই যে নোড পোর্শন রয়েছে, এই নোড পোর্শন থেকে কিন্তু শাখা প্রশাখা ডেভেলপ করে নোড থেকে, বুঝতে পারলে? তো এই নোডটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেমদের ক্ষেত্রে মডিফাইড নোড পাওয়া যাচ্ছে, এই নোডগুলো থেকে তোমার তৈরি হচ্ছে। Similarly, adventitious buds arises from notches present at margins of leaves of bryophyllum. আবার অন্য ক্ষেত্রে দেখা যায় অ্যাডভেন্টিসিয়াস কাকে বলা হচ্ছে, যেটা অস্থানিক, অস্থানিক নির্দিষ্ট স্থান নেই। তুমি ব্রায়োফাইলাম ক্ষেত্রে দেখতে পাবে যে মানে এটা প্রধান নোড থেকে তৈরি হলো, কিন্তু ব্রায়োফাইলামের ক্ষেত্রে এটা পাতার পাশের অংশ থেকে, কিনারা থেকে তোমার গাছগুলো তৈরি হয়। পাথরকুচির ক্ষেত্রে this ability is fully exploited by gardeners and farmers for compact propagation of such plant, এবং এটা যারা বাগান চাষি বা মালি হয় তারা সম্পূর্ণ দেখতে পারে পাতা থেকে তাদের কি হচ্ছে, তোমার মূল তৈরি হচ্ছে, কাণ্ড তৈরি হচ্ছে। It is interesting to note that asexual reproduction is a common method of reproduction in organisms that have a relatively simple organization like algae, fungi, and they shift to sexual reproduction just before the onset of adverse condition. তাহলে বলছে যে আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা খুব সহজ, যখন অনুকূল পরিবেশ পাচ্ছে তারা বিপুল পরিমাণ অজনজনের মাধ্যমে নতুন জীব তৈরি করছে, কিন্তু যখন অ্যাডভার্স কন্ডিশন আসছে, যখন প্রতিকূল পরিস্থিতি আসছে, তখন কিন্তু অজনজন থেকে অনেকে কি যৌনজননের দিকে চলে যাচ্ছে। Find out how sexual reproduction enables these organisms to survive during unfavorable condition. তাহলে কি বলছে, ফাইন্ড আউট হাউ সেভারাল, কারণ যখন তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা একটা নির্দিষ্ট ফেভারেবল কন্ডিশনে হয়, এবং এটা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনাল হয়, অর্থাৎ ইন্টারনাল হওয়ার পরে কি হচ্ছে, বাইরের প্রতিকূল পরিবেশ থেকে, যেমন ধরনের তোমার উদ্ভিদের ক্ষেত্রে যদি বলা হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেসটা কোথায় হয়, ফার্টিলাইজেশন প্রসেসটা প্ল্যান্টের মধ্যে হয়, প্ল্যান্টের মানে উদ্ভিদের মধ্যে হয়। মানুষের ক্ষেত্রে ফার্টিলাইজেশন মধ্যে হয়, শরীরের মধ্যে হয়, যার ফলে বাইরের যে প্রতিকূল পরিবেশ সেখান থেকে অনেকাংশ রক্ষা পায়। তারপর হচ্ছে কি ফুডিং, ধরুন মানুষের ক্ষেত্রে একটা বেবি জন্মগ্রহণ করছে, তো বেবির যে ফুডটা কোথেকে আসে, মায়ের বডি থেকে নিয়ে নিচ্ছে বলে এদের ফুডের অভাব ঘটে না। কিন্তু অজনজনের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা পার্টকে তুমি কোথাও লাগিয়ে দিচ্ছ, হয়ে যাচ্ছে, কিন্তু এরা প্রতিকূল পরিবেশে দেখা গেলো একটা গাছ মাটিতে লাগালে হওয়ার জন্য জল দরকার, কিন্তু দেখা গেলো এমন গরমের সময় তুমি লাগালে মাটিতে জলই নেই, জল না দিলে কি হবে, গাছটা শুকিয়ে মারা যাবে। কিন্তু মানুষের ক্ষেত্রে, মানুষের যদি একটা বাচ্চা তৈরি হয় মানুষের অম্বের মধ্যে,
তাহলে কিন্তু গরম হোক ঠান্ডা হোক সে মায়ের পেটের মধ্যে মায়ের বডি থেকে তোমার পুষ্টিকে শোষণ করে বড় হবে। তাই অ্যাডভার্স কন্ডিশনে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে জীবরা টিকে থাকে। হোয়াই ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন ফেভার্ড আন্ডার সাচ কন্ডিশন? কিন্তু বললাম asexual as well as sexual modes of reproduction are exhibited by the higher plant. যারা হায়ার অর্গানিজম ওদের ক্ষেত্রে কি asexual এবং সেক্সুয়াল দুটো দেখতে পাওয়া যায়, বিশেষ করে প্ল্যান্টসের ক্ষেত্রে। On the other hand, only sexual mode of reproduction is present in most of the animal. তাহলে যখন প্ল্যান্টের ক্ষেত্রে যাবে তখন হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে সেক্সুয়াল এবং আসেক্সুয়াল দুটো মোডই দেখতে পাওয়া যায়, কিন্তু যখন অ্যানিমালদের ক্ষেত্রে আসবে তখন বিশেষ করে হায়ার লেভেলের ক্ষেত্রে শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই হয়ে গেল আমাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং রিপ্রোডাকশন সম্পর্কে একটা ধারণা। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হায়ার অর্গানিজম। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।